হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ এবং এর যে ভেরিয়েশনগুলো আছে, তো এর উপরে আজকের ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। দেখো, ট্রান্সন্যাশনাল ক্রাইম বা যেটা আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ঠিক আছে, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এমন একটা অপরাধ যা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্কিত হয়। মানে কোনো একটা দেশ মনে করে কোনো একটা ক্রাইম করছে, এবার সেই ক্রাইমটা সেই দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, সেটা সেই দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু অন্য দেশের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, অপরাধটি কিন্তু এক দেশ থেকে শুরু হয়ে আরেক দেশে বিস্তার লাভ করছে, অথবা একাধিক দেশে একই সঙ্গে সেই অপরাধের একটা প্রভাব কিন্তু পড়ছে। ঠিক আছে, এটাকে বলা হয় আন্তঃরাষ্ট্রীয় অপরাধ। অর্থাৎ এক্ষেত্রে অপরাধটা কিন্তু একটা পার্টিকুলার দেশ বা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা কিন্তু একাধিক দেশ বা অন্য কোনো একটা দেশের মধ্যেও কিন্তু প্রভাব তার পড়েছে, বিস্তার লাভ করেছে। বিশ্বায়নের যুগে প্রযুক্তি, বাণিজ্য এবং মানুষের চলাচল যেমন সহজ হয়েছে, তেমনি এই সমস্ত অপরাধগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়নের ফলে পৃথিবীতে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়েছে। ঠিক আছে, যেরকম মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, মানুষের চলাফেরা, প্রযুক্তির দিক থেকে বাণিজ্যগত সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাই। এবং এর পাশাপাশি যেরকম মানুষের উন্নতি হয়েছে, ঠিক তেমনই কিন্তু এই যে আন্তঃরাষ্ট্রীয় যে ক্রাইমগুলো, এগুলো কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো যে এর বিভিন্ন ভাগগুলি কি কি। এই আন্তঃরাষ্ট্রীয় যে ক্রাইমগুলো আছে, একেও আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। দেখো এক এক করে বলছি। ফার্স্ট কি আছে, মানব পাচার, যেটাকে হিউম্যান ট্রাফিকিং বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব মানে এই যে ক্রাইমটা, এটা কিন্তু খুব বেড়ে গেছে। ঠিক আছে, কি বলেছে, মানুষকে প্রতারণা করে বা জোরপূর্বক এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গিয়ে শ্রম, দেহ ব্যবসা বা অন্য কাজে ব্যবহার করাকে বলা হচ্ছে মানব পাচার। অর্থাৎ প্রলোভন দেখিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অথবা প্রতারণা করে কখনো জোরপূর্বক কিন্তু মানুষদের নিয়ে ব্যবসা করা হচ্ছে। এক্ষেত্রে মানুষকে, বিশেষ করে এই যে হিউম্যান ট্রাফিকিং ব্যাপারটা, এটা কিন্তু আমরা স্ত্রীলোক এবং শিশুদের ক্ষেত্রে দেখতে পাই। যে স্ত্রী পাচার এবং নারী পাচার এবং শিশু পাচার, এই যে বিষয়টা, এটা কিন্তু খুব বেশি করে বেড়ে গেছে। হিউম্যান ট্রাফিকিং বলতে প্রথমেই কিন্তু এই যে নারী পাচার আর শিশু পাচারের ব্যাপারটাই আমাদের প্রথম মাথায় আসে। এক্ষেত্রে কি হচ্ছে, প্রতারণা করে বা জোর করে কিন্তু অন্য দেশে নিয়ে গিয়ে তাদের দিয়ে শ্রম বা লেবারি করানো হচ্ছে, আর কি দেহ ব্যবসার মতো বাজে কাজে লিপ্ত করানো হচ্ছে, সে সাথে অন্য রকমের কাজে, অন্যান্য কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড কি আছে, ড্রাগ ট্রাফিকিং, যেটাকে বলা হয় মাদক পাচার। অবৈধভাবে মাদক উৎপন্ন করা, পরিবহন এবং বিক্রি আন্তর্জাতিক স্তরে পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, এই মাদক পাচারের ক্ষেত্রে কি হয়, অবৈধভাবে বা ইলিগাল ভাবে যখন কোনো মাদক বা ড্রাগ উৎপন্ন করা হচ্ছে এবং সেটাকে কি করা হচ্ছে, সেটাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে, সেটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে অবৈধভাবে। ঠিক আছে, এটি একদিকে অর্থনীতি, স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য কিন্তু একটা বড় থ্রেট বা একটা বড়সড় বিপদ বলতে পারো। ঠিক আছে, এই যে মাদক, অনেকে আজকালকার দিনে অনেক হচ্ছে কম বয়সী যুবকেরা দেখবে যে মাদকে কিন্তু আসক্ত হয়ে পড়ছে। তো এই মাদক পাচার, এটা কিন্তু খুব বড়সড় একটা আন্তঃরাষ্ট্রীয় সমস্যা বা আন্তঃরাষ্ট্রীয় ক্রাইম বলতে পারো। এটা যেমন অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়, ঠিক তেমনই মানব স্বাস্থ্য এবং মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটির ক্ষেত্রেও একটা বড় থ্রেট হিসেবে দাঁড়িয়েছে। তারপর দেখো 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে অস্ত্র বা আর্মস স্মাগলিং। অবৈধ অস্ত্র সীমান্ত পেরিয়ে সরবরাহ করা হয়ে থাকে, যা টেরোরিজম বা সন্ত্রাসবাদ এবং সিভিল ওয়ারকে কিন্তু উস্কে দেয়। মানে এই যে বিভিন্ন রকমের যে অবৈধ বা বেআইনি যে অস্ত্রগুলো আছে, সেই বেআইনি অস্ত্র বা আর্মসগুলোকে মানে বর্ডার পেরিয়ে অন্য দেশে পাচার করা হচ্ছে। ঠিক আছে, স্মাগলিং করা হচ্ছে। এক্ষেত্রে কি, এই যে এই অবৈধভাবে যে চোরাচালান করা হচ্ছে, এগুলো একদিকে যেরকম সন্ত্রাসবাদের ক্ষেত্রে একটা বড়সড় থ্রেট, ঠিক তেমনই এর কারণে কিন্তু গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারও হচ্ছে। তারপর দেখো টেরোরিজম বা সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটা খুব একটা বড় থ্রেট হিসেবে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম বা বিভিন্ন দেশে নাশকতা এবং
অস্থিতিশীলতা কিন্তু সৃষ্টি করছে এই সন্ত্রাসবাদ। টেররিজম জিনিসটা কিন্তু এখন বর্তমানে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে খুব বেশি এটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এটা কি করা হচ্ছে, এটা আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত হতে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে কি সন্ত্রাসী কার্যক্রম যেগুলো বিভিন্ন দেশের মানুষের ক্ষেত্রে কিন্তু একটা বড় থ্রেট, এবং এর ফলে একটা রাজনৈতিক অস্থিরতার একটা কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটার কারণ হচ্ছে টেররিজম বা সন্ত্রাসবাদ। আচ্ছা, আর দেখো কি কি প্রকারভেদগুলো রয়েছে। সাইবার ক্রাইম, ঠিক আছে, বা সাইবার অপরাধ যেটাকে বলা হয় সাইবার ক্রাইম। ইন্টারনেট ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক প্রতারণা করা, হ্যাকিং করা, তথ্য বা ডেটা চুরি করা হয়, এগুলো হচ্ছে সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। বর্তমানে ইন্টারনেট জিনিসটা খুবই কিন্তু পপুলার, এবং এটার যেরকম একটা ভালো দিক আছে আমরা দেখতে পাই, ঠিক তেমনই কিন্তু এর বহু খারাপ দিকও কিন্তু বর্তমানে চলে আসছে, ঠিক আছে। যার মধ্যে এই হ্যাকিং করা, তারপর বিভিন্ন ডেটা চুরি করা, তারপর হচ্ছে প্রতারণা করে টাকা নিয়ে নেওয়া, তো এগুলো কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর আর দেখো কি আছে, অবৈধ অর্থ স্থানান্তর, যেটাকে হচ্ছে মানি লন্ডারিং বলা হয়ে থাকে। অবৈধভাবে কোনো অর্জিত অর্থকে বৈধ করার জন্য, মানে ব্ল্যাক মানি হোয়াইট করার যে ব্যাপারটা, এই প্রসেসটাকে কিন্তু বলা হচ্ছে মানি লন্ডারিং, ঠিক আছে। এটা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা কি হচ্ছে, আমরা এই জিনিসটা কিন্তু খুব কি বলবো, ভীষণ ইউজুয়াল আর খুব হচ্ছে চারিপাশে, যে অবৈধভাবে অর্জিত কোনো টাকাকে, ব্ল্যাক মানিকে এই যে বৈধ করা বা লিগালি সেটাকে আর কি হোয়াইট করার যে প্রসেসটা, সেটাও কিন্তু এক ধরনের বলতে পারো যে আন্তঃরাষ্ট্রীয় ক্রাইমের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর কি আছে, ইললিগাল মাইগ্রেশন বা অবৈধ অভিবাসন। নিয়ম ভেঙে এক দেশ থেকে অন্য দেশে মানুষের স্থানান্তর বা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করে। দেখো কি হয়, যে মনে করো যে এক দেশের লোকেরা সে দেশে মনে করো যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বা সেই দেশ কোনো রকমের যুদ্ধের কবলে পড়েছে, সেখানে খাওয়া দাওয়া নেই, নিরাপত্তা নেই, সেখানে আশ্রয় নেই, সেখানে কর্মসংস্থান নেই। তখন কি হয়, এইসব কারণের জন্য সেই দেশের মানুষেরা মনে করো যে অন্য দেশে শিফট করে, ঠিক আছে। এবার এই যে নিয়ম ভেঙে এই এক দেশ থেকে আরেক দেশে যে চলে যাওয়ার যে ব্যাপারটা, এবং এর ফলে কি হয়, তারা যেই দেশে যাচ্ছে সেই দেশে কিন্তু তারা মানে বলতে পারে সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার একটা চেষ্টা করছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলার মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ সেখানে অলরেডি মনে করো সেই দেশের মানুষটা অলরেডি রয়েছে। এবার যখন হচ্ছে এই মাইগ্রেশন, যখন এই রিফিউজি ক্রাইসিসটা হচ্ছে, এই রিফিউজি ক্রাইসিসের ফলে কি হচ্ছে, ওই দেশের মধ্যে মনে করো যে সেই দেশে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অবৈধ জনসংখ্যা যেগুলো বাইরে থেকে আসছে। এর ফলে কি সে দেশের সরকারের কিন্তু একটা বড়সড় প্রবলেমের মুখে পড়ছে, যেরকম তাদের খাওয়া দাওয়ার জন্য, তাদের কর্মসংস্থান, আশ্রয়। এর ফলে কি আইন শৃঙ্খলার মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থাটা সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কিন্তু মেইনলি হয়ে থাকে এই আন্তঃরাষ্ট্রীয় ক্রাইমের মধ্যে। প্রত্যেকটা অপরাধ বা প্রত্যেকটা ক্রাইমই কিন্তু খুব বেশি তোমরা রিলেট করতে পারবে, এগুলো কিন্তু হচ্ছে, আর বর্তমানে এগুলো আরো অনেক বেশি কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। এই ধরনের অপরাধ প্রতিটি দেশের আইন শৃঙ্খলার বাইরে গিয়ে এই বৈশ্বিক নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু একটা হুমকি হিসেবে দাঁড়িয়েছে। তাই আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই কাম্য। অর্থাৎ এখানকার যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, যেরকম ইউএনও রয়েছে, তারপরে হচ্ছে আদার্স আরও যে আছে সংস্থাগুলো, বিভিন্ন এনজিওগুলো, এদের কিন্তু সহযোগিতা কাম্য বলে মনে করা হয়। এছাড়া কি গোয়েন্দা তথ্যের আদান প্রদান এবং কঠোর আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু এই সব যে অপরাধ, এই ট্রান্সন্যাশনাল ক্রাইমগুলোকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করা হয়েছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপরে। তোমাদের সিলেবাসে টোটাল কিন্তু তোমাদের 3 রকমের হচ্ছে এই ক্রাইম দেওয়া আছে, তো তোমাদের আমি এক এক করে প্রত্যেকটা ক্রাইমের ব্যাপারে কিন্তু ডিটেলসে ডিসকাস করে দেবো নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো। আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়া তোমাদের 5th সেমিস্টারের কোর্সও এখানে কিন্তু প্রোভাইড করা আছে, তোমরা দেখে নিও অ্যান্ড তোমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নিও। অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে কন্ট্যাক্টটা করতে হবে, কেননা সানডে আমাদের অফিসিয়াল ছুটি, ঠিক আছে। তো চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।